1971 সালের বিক্ষুব্ধ একটি রাত। ইসরায়েলের একটি নেভি মিসাইল বোট ভূমধ্যসাগরের জলরাশি অতিক্রম করে সিরিয়া উপকূলের দিকে যাচ্ছে। বিশালাকায় বন্দর হাইকো ত্যাগ করেছে অপরাহ্নে। লেবানন উপকূল অতিক্রম করে সিরিয়া জলরাশিতে ঢুকেছে জাহাজটি। বাতিবিহীন জাহাজটি আলো ঝলমল লাতাকিয়া বন্দরটি পাশ কাটিয়ে উত্তরমুখী হয়ে চলেছে। অবশেষে জাহাজটি মানবশূন্য একটি বিচ থেকে নিরাপদ দূরত্বে নোঙর করল। এটি তুরস্কের সীমান্তের কাছেই। ফ্লোটিলা 13-এর নেভাল কমান্ডারের আগমন ঘটল এবং তিনি রাবারের কয়েকটি ডিঙি জলে নামালেন। যখন তাদের যাত্রার সময় হল তখনই কয়েকটি কেবিনের দরজা খুলল। 3 জন মানুষ বেসামরিক পোশাকে বেরিয়ে এলেন। তাদের মুখমণ্ডল ছটকাটা কাপড় দিয়ে আবৃত। ওয়াটার টাইট ব্যাগে তারা রেখেছে জাল পাসপোর্ট, ব্যাগ, ব্যক্তিগত জিনিসপত্র, গুলি ভর্তি রিভলভার। কোনো রকম কথা না বলেই তারা ডিঙিতে ঝাঁপ দিল এবং বিচের দিকে যাত্রা শুরু করল। এই কমান্ডোদের বলা হয়নি কেন তাদের সিরিয়া নিয়ে আসা হয়েছে। এদিকে সন্ধ্যা আগত। বরফ জমা জলে তারা সাঁতার কেটে বিচের দিকে যাচ্ছিল। তারা উপুড় হয়ে সাঁতার কাটছিল যতক্ষণে না একজন কাঙ্ক্ষিত লোকের আবির্ভাব না ঘটল। বাকি পথটুকু সাঁতার কেটে আগন্তুকের সাথে যোগদান করল। আগন্তুকের নাম ইয়োনাটান, কোডনেম প্রসপার। এ হলো দলের নেতা। নেতা ওদের 3 জনের জন্য গরম কাপড় নিয়ে এসেছেন। কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা 3 লোক সঙ্গে সঙ্গে তাদের কাপড় পাল্টাল। কাছে থাকা একটি গাড়িতে তাদের তোলা হলো। গাড়ি চালাচ্ছিল মোসাদেরই স্থানীয় এক সাহায্যকারী। গাড়ি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। একসময় গাড়িটি সিরিয়ার হাইওয়েতে উঠে গেল। কয়েক ঘন্টার মধ্যেই তারা দামেস্কে গেল। তারা 2টি হোটেলে উঠল, তারপর দীর্ঘ সময় ধরে ঘুমালো। অতঃপর তারা সিরিয়ার রাজধানী পরিদর্শনে বেরোল। এরা প্রত্যেকেই সাবেক ফ্লোটিলা 13-এর কমান্ডো, বর্তমানে মোসাদ এজেন্ট। এরা যে ধরনের অভিযানে অংশ নিত এবার একটি তেমন নয়, অনেকটা অস্বাভাবিক। এদের মধ্যে একজনের নাম ডেভিলা মোলাড। এবারকার এই অভিযানের পরিকল্পনা করা হয় মাত্র কয়েক সপ্তাহ আগে মোসাদের সদর দপ্তর তেল আবিবে। মোসাদের প্রধান জভিদ জমির, কায়সায়ের প্রধান মাইক হাসরি প্রমুখ 4 জন তরুণের সাথে এই বৈঠক করেন। তরুণদের বয়স 23 থেকে 27। এই 4 জনই ঘনিষ্ঠ বন্ধু। একসাথে বহু অভিযানে অংশ নিয়েছে। সকলেরই জন্ম উত্তর আফ্রিকায়। চমৎকার ফ্রেঞ্চ ও আরবি বলতে পারে। জামির তাদেরকে ব্রিফ করা শুরু করেন। 2 বছর আগে সিরিয়া থেকে একটা বার্তা আসে। মৃতপ্রায় ইহুদি সম্প্রদায় নেতাদের পাঠানো হাফেজ আল আসাদ সিরিয়ার ইহুদিদের ওপর নানাভাবে অত্যাচার চালাচ্ছেন, এই বার্তা ছিল। 1970 সালে অবৈধ পন্থায় ক্ষমতায় আরোহী হাফেজের হাত থেকে নিষ্কৃতি পেতে চায় আদমরা ইহুদি সম্প্রদায়। বহু ইহুদি কৌশলের আশ্রয় নিয়ে সিরিয়া ত্যাগ করেছে বটে, কিন্তু কতিপয় পুচকে ও বর্ষিয়ান ইহুদিরা আটকে আছে সিরিয়ায়। তরুণ সম্প্রদায়ও সিরিয়া থেকে পালিয়েছে। ফলে রয়ে গেছে কুমারী তরুণীরা। এখন কে তাদের বিয়ে করবে? এটা একটা বিরাট সমস্যা। এই কুমারী মেয়েগুলো যদি পালিয়ে ইসরায়েলে যেতে পারে তবে তাদের ঘর সংসার হবে। জামির ব্রিফিংয়ে কোটা নস্ট্রাকে জানালেন, কয়েকটি মেয়ে লেবানন হয়ে ইসরায়েলে যেতে চেষ্টা করেছিল। তাদের স্মাগলারদের শরণাপন্ন হয়েছিল, তাদের টাকাও দিয়েছিল। এদের মধ্যে বেশ কয়েকটি আবার ধরা পড়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। কয়েকটি ইহুদি মেয়ে বেরুটে যেতে পেরেছে বটে, কিন্তু তাদেরকে সেখানে একটা সেফ জোনে আটক করে রাখা হয়েছে। স্থানীয় মোসাদ সহযোগীরা তাদের কিছুটা সাহায্য করে বটে। কবে তারা ইসরায়েল গিয়ে পৌঁছবে তারও নিশ্চয়তা নেই। 1970 সালের শীতের এক রাতে 12 জনের অধিক ইহুদি মেয়েকে স্থানীয় জেলেরা ইসরায়েলের একটি জাহাজে তুলে দিয়েছিল, যা ছিল পূর্ব পরিকল্পিত। এই উদ্ধার পর্বের জাহাজের ক্যাপ্টেন ছিলেন কর্নেল আব্রাহাম। এই উদ্ধার কাজ পরিচালনার আগে কর্নেল আব্রাহাম এবং তার লোকেরা
কঠিন প্রশিক্ষণ গ্রহণ করে। মেয়েগুলোকে যে দক্ষতায় সাথে জাহাজে তোলা হয়েছিল তা ছিল অভূতপূর্ব। মেয়েদের জাহাজে তুলে খুব দ্রুত গতিতে জাহাজ চালিয়ে তিনি ইসরায়েলে ফিরে যেতে সক্ষম হয়। সবাইকে অবাক করে দিয়ে স্বল্প সময়ে জাহাজ নিয়ে ইসরায়েলে পৌঁছে কর্নেল আব্রাহাম এক মহিলাকে উপস্থিত দেখে অবাক হন। এই মহিলা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার। অকুস্থলে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোল্ডা মায়ার উদ্ধারকৃত মেয়েদের জন্য পার্টির আয়োজন করেন, সকলের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন কাহিনী শুনে চমকে যান। কর্নেল আব্রাহামের অবসরের পরবর্তী কয়েক বছরে আমনোন গোনেন ও পূর্বসূরির অনুরূপ বেশ কয়েকটি সফল অভিযান পরিকল্পনা করেন। তিনি সিরিয়ায় আটকে পড়া বহু ইহুদি মেয়েকে বিভিন্ন রুটে ইসরায়েলে ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে সিরিয়া লিবিয়ার সীমান্তে খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে আরব চোরাচালান ও জেলেদের বিশ্বাস করাও কঠিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার তার গোত্রের মেয়েদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ছিলেন আপোষহীন। তিনি মোসাদ প্রধান জামিরকে নির্দেশ দিলেন যে কোনো মূল্যে সিরিয়ায় বসবাসরত ইহুদি মেয়েদের ফিরিয়ে আনার। কোসা নস্টার 4 জনের সাথে মোসাদ জমির প্রধান বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ওরা সিরিয়ার নাগরিক, কিন্তু ওই ইহুদি মেয়েদের উদ্ধারের দায়িত্ব তোমাদের। এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। জমিরের নির্দেশের পরও প্রবল বিতর্কের সূচনা হয়। কেউ কেউ প্রায় চিৎকার করেন, মোসাদ এজেন্টের জন্য এই কাজ নয়, ইহুদি এজেন্টগুলোকে বরং এই কাজে দায়িত্ব দেওয়া হোক। আরেক কর্মকর্তা বেজায় খাপ্পা হয়ে বলেন, মোসাদ কোনো ঘটকালির সংগঠন নয়। এ কাজে মোসাদ গোয়েন্দারা কেন জীবনের ঝুঁকি নেবে? কেননা আরবরা নিষ্ঠুর জাতি, তাদের মোকাবেলা করা খুবই কঠিন কাজ। কয়েকটি ইহুদি কুমারী মেয়ের পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না বলে এত বড় ঝুঁকি মোসাদ নিতে পারে না। মোসাদ প্রধান এত সব বিদন্টার পরও ভড়কে গেলেন না। তিনি বললেন, শত্রু দেশে আটক ইহুদি সম্প্রদায়কে রক্ষা এবং তাদের উদ্ধার মোসাদের কার্যতালিকায় রয়েছে। মোসাদের জন্মলগ্ন থেকেই তারা এই ধরনের কাজ করে আসছে। মোনাস স্রষ্টা সিরিয়ার ভূখণ্ডে পা দেওয়ার দ্বিতীয় দিনই থেকেই তিনি চাঙ্গা। তারা দামেস্কের রাস্তায় গড়গড়িয়ে চলছে, ফ্রেঞ্চ ভাষায় গল্পগাথা করছে। তবে তারা তাদের আশেপাশে খেয়াল রাখছে, কেউ তাদের ফলো করছে কিনা সে ব্যাপারেও তারা সতর্ক। বিশেষ করে সিরিয়ার দুর্ধর্ষ গোয়েন্দা বিভাগ মুখাভারা তাদের পিছু নিয়েছে কিনা তা লক্ষ্য করছে। এরই মধ্যে মোসাদ এজেন্টরা একটা আলো ঝলমল মার্কেটের সোনার দোকানে যায়। তারা দোকানে গিয়ে ফ্রেঞ্চ ভাষায় সোনা নিয়ে আলোচনা করছিল। এমন সময় দোকানের মালিক তাদের দৃষ্টি আকর্ষণ করে হিব্রু ভাষায় বলেন, তোমরা তো আমাদেরই লোক, কথাটা সত্যি কিনা? এজেন্টরা সোনার দোকানের মালিকের কথায় হকচকিয়ে যায়। তাদের আশঙ্কা হয়, যদি তাদের সাজসজ্জা কথাবার্তায় ছদ্মবেশটা ভাবটা ফুটেই না ওঠে তাহলে মৃত্যু নিশ্চিত। দোকানের কথায় কান না দিয়ে তারা দ্রুত সটকে পড়ে। ইহুদি সম্প্রদায়ের কুমারী মেয়েদের কানে কথা চলে যায় যে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত একটি কুমারী মেয়ে পরবর্তীতে জানায় যে তাদের বিয়ের জন্য খুব চাপ দেয়া হতো, কিন্তু তারা কাকে বিয়ে করবে? কোনো পাত্রই তো নেই। তার ভাষায়, আমরা বহু গুজব শুনে আসছিলাম কিভাবে আমাদের ইসরায়েলে নেওয়া হবে। আমরা ইহুদিদের ভূমিতেই চলে যেতে চাই। ইহুদি মেয়েদের ব্যাপারে ব্যাপৃত দলটির নাম প্রসপার। গোপনে তাদের হাতে একটি বার্তা পৌঁছে দেওয়া হলো। এতে বলা হয়, তোমাদের হোটেলের কাছাকাছি একটা জায়গায় ছোট্ট একটি ট্র্যাকে বিকেলের দিকে ইহুদি মেয়েরা থাকবে। পরের দিন অপরাহ্নে কোসান্ট্রা সেই ছোট্ট ট্রাকটি খুঁজে পায়। একটি অন্ধকার রাস্তায় ছাদটা ক্যানভাসে ঢাকা অবস্থায় মেয়েরা অবস্থান নেয়। মোসাদ এজেন্টরা এর আগেই হোটেল ছেড়ে দিয়ে মালামাল সাথে নিয়ে নেয়। গোয়েন্দারা দুজন বসে গাড়ির সামনে, দুজন বসে মেয়েদের সঙ্গে। গাড়িতে বেশ কয়েকটি মেয়ে, বয়স 15 থেকে 20-র মধ্যে, সঙ্গে একটা ছোট্ট বালকও ছিল। মোসাদ এজেন্টরা আবার তাদের নির্ধারিত পোশাক পরিধান করে। তারা জানত সিরিয়ার হাইওয়েতে সেনাবাহিনী কিংবা পুলিশের মুখোমুখি হতে পারে তারা। তখন তারা কি বলবে? সিদ্ধান্ত হয় তারা বলবে মেয়েদের তারা হাই স্কুলের ফিল্ড ট্রিপে নিয়ে যাচ্ছে। মোসাদের স্থানীয় সহযোগী যে ট্রাকটি নিয়ে এসেছে সে পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন স্থান থেকে আরও কয়েকটি মেয়েকে গাড়িতে তোলে এবং উত্তর দিকে গাড়ি চালাতে থাকে।
তারা জনমানব শূন্য একটি বিচে এসে দাঁড়ায়। বিচ থেকে কিছু দূরে আইডিএসের একটি মিসাইল বোর্ড অপেক্ষমান ছিল। মোসাদ এজেন্টরা ফ্ল্যাশ লাইট দিয়ে বোর্ডটিকে ইঙ্গিত করে, রেডিওতেও তাদের বার্তা পাঠানো হয়। হঠাৎ করেই চারদিক থেকে গোলাগুলির শব্দ হতে থাকে। মোসাদ সদস্যরা প্রতিহত করার জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে গোলাগুলির লক্ষ্যবস্তু তারা নয়। এখন প্রশ্ন হলো, কারা গোলাগুলি করছে? সিরিয়ার পুলিশ কি ইসরায়েলের ফ্লোটিলার ডিঙিগুলোকে দেখতে পেয়েছে? নেভাল কমান্ড চিফ গাদি ক্রল ইসরায়েলকে রেডিও মারফত জানান। তারপরও তিনি থেমে থাকেনি। তিনি ফ্লোটিলা ডিঙিতে কল করে উত্তরের দিকে যেতে বলেন। এই বিকল্প বীজটি আগে থেকে ভেবে রাখা হয়েছিল। একই সাথে মোসাদের গোয়েন্দারা মেয়েদেরকে ট্র্যাকে তুলে ফেলল এবং উত্তর অভিমুখে রওনা দিল। আবার যোগাযোগ করল নেভি বোটের সাথে। এই বীজটা ছিল শান্ত। কুমারী মেয়েরা এবং মোসাদের লোকজন ডিঙিতে লাফ দিয়ে উঠল এবং গভীর সাগরের দিকে যেতে থাকল। দীর্ঘ সময় ধরে তরঙ্গ বিক্ষুব্ধ সাগর অতিক্রম করে সকলেই নেভি বোটে উঠতে সক্ষম হল। নেভি বোটটি অতঃপর ইসরায়েলের পথে যাত্রা শুরু করল। মোসাদ এজেন্টরা একটা কক্ষে অন্তরিত হল। মেয়েদের রাখা হলো অন্যত্র। একই সাথে মেয়েদের নির্দেশ দেয়া হলো সিরিয়া থেকে ফেরার ব্যাপারে যেন কারোর মুখ খোলা না হয়। মেয়েগুলো সিরিয়ার দামেস্কে তাদের পরিবার পরিজন ফেলে রেখে এসেছে। তারা ইসরায়েল যাচ্ছে এই খবর জানাজানি হলে মেয়েদের বাবা মায়ের কপালে অনেক ভোগান্তি আছে, এমনকি প্রাণহানি পর্যন্ত হতে পারে। স্থানীয় এজেন্টরা ট্র্যাক নিয়ে ফিরে গেল দামেস্কে তাদের পরবর্তী অভিযানের লক্ষ্যে। ইসরায়েলের মিসাইল বোর্ড কোনো অঘটন ছাড়াই হাইফাই এসে পৌঁছাল। মোসাদের লোকজনকে অন্য কাজ দেওয়ার আগে মোসাদের যা বোঝা দরকার তা হলো ওই দিন বিচে গোলাগুলি কারা করেছিল পালানোর সময়। ইসরায়েলের গোয়েন্দা দপ্তর গোলাগুলির কারণ তদন্তে সিরিয়ার গোয়েন্দা রিপোর্ট, সেনাবাহিনীর তথ্যাদি যাচাই করে কিছুই পেল না। অতঃপর মোসাদের অভিমত হলো এটা হতে পারে অপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা রক্ষীদের গুলি অথবা জলে সন্দেহজনক কোনো কিছুর তৎপরতা দেখে নার্ভাস হয়ে সিরিয়ার সেনাদের গুলি। পরের বার মোসাদের লোকজন প্যারিস থেকে দামেস্কে আসে প্লেনে করে। এবার তারা নিজেদের প্রত্নতত্ত্বের ছাত্র হিসাবে পরিচয় দেয়। উদ্দেশ্য সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখা। তারা তাদের ভ্রমণ যথার্থ করে তুলতে নানারকম ভুয়ো কাগজপত্র সঙ্গে আনে, কেননা সিরিয়ার মুখাভার্তা নামের গোয়েন্দা সংস্থাকে ভয় পাওয়ারই মতোই। ফলে মোসাদ গোয়েন্দারা ব্যাপকভাবে বিভিন্ন স্থান ভ্রমণ করে। যদিও প্রথম রাতে তারা খুব টেনশনের মধ্যে কাটায়, কেননা ধরা পড়ে গেলেই প্রাণবধ। তারা তাদের সাহায্যকারীদের একটি স্কোয়ারে নিয়ে যেতে বলে। কয়েক বছর আগে এখানেই শিরোচ্ছেদ করা হয় ইসরায়েলের সর্বোচ্চ খ্যাতিমান গোয়েন্দা এলিয়ে কোহেনকে। তার মৃত্যুদণ্ড যখন কার্যকর হয় কিছু লোক তা দেখে উল্লাস প্রকাশ করেছিল। মোসাদের 4 সদস্যের অন্যতম ক্লাউডিংয়ে স্কোয়াডের কথা ভাবতে গিয়ে ঘুমোতে পারছিল না। মোসাদ বাহিনী ইহুদি মেয়েদের আরেকটি চালান পার করার জন্য আবারও এসেছে, কিন্তু এবারে মেয়েদের নিয়ে যেতে প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো প্রচুর সংখ্যক নিরাপত্তা রক্ষীর উপস্থিতি। মোসাদ অতঃপর ওখান থেকে মেয়েদের নিয়ে যাওয়ার ব্যাপারটি ঝুঁকিপূর্ণ বলে মনে করল। মোসাদ জায়গা বদল করল। মোসাদ মেয়েদেরকে লেবাননের রাজধানী বেইরুটে নিয়ে যেতে বলল। দূরত্ব 100 কিলোমিটার। লেবানন সীমান্ত অতিক্রম করার পর মোসাদ মেয়েদেরকে একটি বিচে নিয়ে যেতে বলল। সমস্যা হলো এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত। সময় নষ্ট না করে মোসাদ একটি ছোটোখাটো প্রমোত্তরী ভাড়া করে ফেলল। মালিককে বলা হলো এক বন্ধুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এটি ভাড়া করা হয়েছে এবং তারা 15 জনের মতো নারী পুরুষ প্রমোদ ভবনে যাবে। বোটের ভাড়া নেওয়া চূড়ান্ত হলে মোসাদ তাদের সুপিরিয়রকে বিষয়টি অবহিত করল। একই চ্যানেলে মোসাদও বার্তার প্রত্যুত্তর পেল। ইয়ং তরুণীদের মালামাল সহ দামেস থেকে ওই রাতে ট্র্যাকটি চলে এলো। ক্লডিয়ে গাড়িটি চালাচ্ছিল। লেবানন সীমান্তে ট্র্যাকটি থামানো হলো এবং ওই সব মালামাল নামানো হলো। ক্লডিয়ে তাদের কাগজপত্র দেখিয়ে ট্র্যাকটি পার করে নিল। ক্লডিয়ে লেবানন সীমান্তে অপেক্ষা করতে লাগল। এদিকে মোসাদের অন্য সদস্যরা মেয়েদের কয়েক ঘন্টা অন্ধকারে হাঁটিয়ে তবে লেবানন সীমান্তে অতিক্রমে সমর্থ হলো। মেয়েদের সাথে ছিল ভারী ভারী সুটকেস। এক পর্যায়ে সকলেই সীমান্ত হয়ে ক্লডিয়ে ট্র্যাকে উঠতে সমর্থ হলো। মেয়েদের তোলা হলো সেই প্রমোত্তরীতে। সঙ্গে সঙ্গে প্রমোত্তর তরীটি গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করল।
সেখান থেকে নেভি বোটে মেয়েদের তুলে দেওয়া হলো। মোসাদ বাহিনী সে রাতটা বেইরুটে কাটালো। রাতে যে পথে তারা বেইরুটে এসেছিল সেই পথেই দামেস্কে রওনা হলো। মোসাদের 4 গোয়েন্দার মধ্যে শুধুমাত্র ক্ল্যাডিয়েকেই বৈধ কাগজপত্র ছিল, সে বৈধ পথেই ফিরে গেল। বাকি 3 গোয়েন্দা মেয়েদের নিয়ে যে পথে এসেছিল সেই পথেই সিরিয়ায় ঢুকে গেল। পরের দিন তারা প্যারিসে ফিরে গেল। 1973 সালের এপ্রিলে সিরিয়ার কুমারী ইহুদি মেয়েদের ইসরায়েলে আনার প্রক্রিয়া শেষ হয়। অভিযানের সমাপ্তি টানতে ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ড মেয়ার হাইফার নৌঘাটিতে এসেছিলেন। গোল্ডা মোসাদের ক্ল্যাডিয়েট সহ তার বন্ধুদের ধন্যবাদ দিতেই হাইফা এসেছিলেন। 1970 সালের সেপ্টেম্বর থেকে 1973 সালের এপ্রিল পর্যন্ত মোসাদ এবং নৌবাহিনী সিরিয়া থেকে কুমারী ইহুদি মেয়েদের আনতে 20টির মতো অভিযান পরিচালনা করেছে। সবগুলো অভিযানই সফল হয়। প্রায় 120 জন তরুণীকেও ইসরায়েলে ফেরত আনা হয়। এই সকল অভিযানের কথা 30 বছর গোপন রাখা হয়। সময় গড়াতে থাকে। ক্ল্যাডিয়ে তার এক আত্মীয়ের বিয়েতে খেতে যান। বিয়েতে কনের সাথে পরিচয় করানো মাত্র ক্ল্যাডিয়ে তাকে চিনতে পারেন। মোসাদের টিমের কারণে সিরিয়া থেকে যেসব ইহুদি মেয়ে ইসরায়েলে আসতে পেরেছিল, এই মেয়েটি তারই একজন। ক্ল্যাডি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোত্থেকে এসেছ? কনের মুখটা বিমর্ষ হয়ে গেল। ক্লোডিয়ে হেসে কনেকে জিজ্ঞাসা করল, তুমি কি সিরিয়া থেকে আসোনি সমুদ্রপথে? কনের প্রায় বেহুশ হওয়ার অবস্থা। হঠাৎ করে কনে ক্ল্যাডিয়ের হাতটা টেনে তাতে উষ্ণ চুমু খেতে লাগল। মেয়েটি বলল, তুমি সেই লোক, তুমি আমাকে সেই নরক থেকে মুক্ত করে এনেছ। ক্ল্যাডিও পরে বলেছিল, আমরা জীবনের যে ঝুঁকি নিয়েছিলাম আজ তা সার্থক হয়েছে বলে মনে করি। আপনারা শুনছিলেন কাই কোবাদ মিলন রচিত বিখ্যাত বেস্ট সেলার মোসাদ। অসংখ্য ধন্যবাদ এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য। নতুন পর্ব নিয়ে গল্প স্বল্পে ফিরব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।